অনুভবে অনুভূতি, ফিলিং ফিলিংস। হ্যালো পিপল, কি এই অনুভব আর কি এই ফিলিংস আমরা কি জানি? কিন্তু আমরা প্রচুর অনুভব অনুভূতি এগুলো নিয়ে অনেক কথা বলি এবং শেষ পর্যন্ত সুখ দুঃখ হাসি কান্না আর একটুখানি ওই যে বেদনা আর কি ছাড়া আর খুব কোনো একটা অনুভূতি আমরা ঠিক সেভাবে প্রকাশও কি করতে পারি বা অনুভবও কি আসলেই করতে পারি, আর করতে পারলে সেটা আসলে ঠিক কতটা গভীরভাবে অনুভব করতে পারি এটা কি আমরা জানি? আমি আজকে আসলে মানে জানি কিনা এই কোয়েশ্চেনটা বারবার করছি, কারণ আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে আমি নিজে জানি না কয়েকটা সেট অনুভূতি যেগুলো আমরা খুব বিশদভাবে লালন পালন করি, চাষাবাদ করি। ওরকম সেট অনুভূতির বাইরে দুনিয়াতে যারও কত কিছু হয়তো আমি অনুভব করেছিও হয়তো, কিন্তু ওই সেট অনুভূতিগুলো এতই পাওয়ারফুল বা ওইটা পৃথিবীর সবার কাছে এত বেশি পরিচিত এবং ওইটার এত বেশি মার্কেটিং হয় যে ওগুলার বাইরেও যে আরও অনেক 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 অনুভূতি আছে এবং যেগুলো আমরা আসলে অ্যাকচুয়ালি আমরা প্রায় ফিল করি, কিন্তু ওগুলো আসলে আমরা কীভাবে প্রকাশ করতে হয় ওগুলো আমরা বুঝি না। এবং ওই অনুভূতিটা যে খুবই একটা গুরুত্বপূর্ণ অনুভূতি হইতে পারে আমাদের জন্য এবং আমাদের যে আসলে ওই অনুভূতিটারই চর্চা বেশি করা উচিত, এটাও হয়তো আমাদের কখনো মাথায় আসে না। তো ইয়াস, এত পক পক করার পিছনে কাহিনী হচ্ছে যে আমার একটা ছোট্ট বন্ধু, ওর নাম হচ্ছে ইমরান। আমি ওকে আদর করে হচ্ছে ইমরি ডাকি। তো ইমরি হচ্ছে আমার এই কবিতা পড়া খেলা শুরু করার পর সেই আমলে আর কি আমি ইমরিকে বলেছিলাম যে আমাকে একটা তুমি কবিতা পড়তে দাও, তোর একটা প্রিয় কবিতা পড়তে দেয়। তো ইমরি তখন একটা কবিতা পড়তে দিয়েছিল, কিন্তু তখন এত কবিতা পড়তেছিলাম আর ওর সিরিয়ালটাও মনে হয় শেষে চলে গেছে। আর ওই কবিতাগুলা পড়তে পড়তে একটা সময় আমিও বোর খেয়ে গেছিলাম, যেটা এখন আবার নতুন করে কি বলে নতুন একটা কি বলে জিহাদি জোশ নিয়ে হচ্ছে আবার এই কবিতা পড়া খেলাটা স্টার্ট করছি। তো মাঝখানে এটা পুরো এটা অফ ছিল। সো এই জন্য আমাকে ওকে আবার আমি তোর কাছে আন্তরিকভাবে দুঃখিত আর কি যে তোর কবিতাটা আমি এত দেরি করে পড়তেছি। তুই অনেক অনেক অসাধারণ একটা কবিতা দিয়েছিস ইমরি। আমি খুবই অবাক হয়েছি যে তোর মতো একটা পিচ্চি বাচ্চা মানে এই কবিতাটা তুই পড়ছিস। আমি শিওর এই কবিতাটা তোর অনেক ভালো লাগছে। তো এই কবিতাটা যদি তোর ভালো লেগে থাকে তার মানে এই কবিতাগুলোর মধ্যে আমি যেটা অ্যাকচুয়ালি ফিল করছি, তুই যদি ওটা আশেপাশেও কিছু অন্য কিছু ফিল করিস, কিছু না কিছু জায়গায় আমরা সেম পেজে থাকবো, আমি শিওর। ঠিক আছে? তো ওটাও যদি হয় তাহলে আমার মনে হয় যে মানে তুমি অনেক গভীর একটা মানুষ। আমার ভাল লাগছে যে একটা পিচ্চি একটা ছেলে তুমি তোমার মতো বয়সে এভাবে চিন্তা ভাবনা করে, এটা আসলে খুবই ইন্সপায়ারিং। দ্যাট ইজ ওয়াই আমি ইয়াং পিপলদের অনেক পছন্দ করি, কারণ ওদের আশেপাশে থাকলে সবসময় প্রচুর নতুন ইনফরমেশন জানা যায়, সবসময় একটা নতুন উদ্যম সবসময় কাজ করে আর কি। তো ইমরি, আই লাভ ইউ। আর হচ্ছে তোর জন্য শুভকামনা থাকলো যে তুই তাড়াতাড়ি পড়ালেখাটা শেষ কর শোনা। আর হচ্ছে আর অসাধারণ সব কবিতা পড় আর আমাকে মাঝে মাঝে দিস যখন আমি যাবো আর কি। ঠিক আছে? তো আজকে দেরি না করে আমি শুরু করছি আমার একটা প্রাণপ্রিয় ছোট্ট বন্ধু ওর প্রিয় কবিতা। কবিতাটার নাম হচ্ছে অন্ধকার। এটা লিখেছেন জীবনানন্দ দাশ। গভীর অন্ধকারের ঘুম থেকে নদীর ছলো ছলো শব্দে জেগে উঠলাম আবার। তাকিয়ে দেখলাম পাণ্ডুর চাঁদ বৈতরণীর থেকে তার অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে যেন কীর্তি নাশার দিকে। ধানসিঁড়ি নদীর কিনারে আমি শুয়েছিলাম পৌষের রাতে। কোনোদিন আর জাগবো না জেনে, কোনোদিন জাগবো না আমি, কোনোদিন জাগবো না আর। হে নীল কস্তুরী আভার চাঁদ, তুমি দিনের আলো নও, উদ্যম নও, স্বপ্ন নও,
হৃদয়ে যে মৃত্যুর শান্তি ও স্থিরতা রয়েছে, রয়েছে যে অগাধ ঘুম, সে আস্বাদ নষ্ট করবার মতো সেলো তীব্রতা তোমার নেই। তুমি প্রদাহ প্রবহমান যন্ত্রণা নও। জানো নাকি চাঁদ, নীল কস্তুরী আভার চাঁদ, জানো নাকি নিশীথ, আমি অনেক দিন, অনেক অনেক দিন অন্ধকারের সারাৎসারে অনন্ত মৃত্যুর মতো মিশে থেকে হঠাৎ ভোরের আলোর মূর্খ উচ্ছ্বাসে নিজেকে পৃথিবীর জীব বলে বুঝতে পেরেছি। আবার ভয় পেয়েছি, পেয়েছি অসীম দুর্নিবার বেদনা। দেখেছি রক্তিম আকাশে সূর্য জেগে উঠে, মানসিক সৈনিক সেজে পৃথিবীর মুখোমুখি দাঁড়াবার জন্য আমাকে নির্দেশ দিয়েছে। আমার সমস্ত হৃদয় ঘৃণায়, বেদনায়, আক্রোশে ভরে গিয়েছে। সূর্যের রৌদ্রে আক্রান্ত এই পৃথিবী যেন কোটি কোটি শুয়োরের আর্তনাদে উৎসব করছে। হায় উৎসব! হৃদয়ের অবিরল অন্ধকারের ভিতর সূর্যকে ডুবিয়ে ফেলে আবার ঘুমাতে চেয়েছি আমি। অন্ধকারের স্তনের ভিতর, যোনির ভিতর অনন্ত মৃত্যুর মতো মিশে থাকতে চেয়েছি। কোনোদিন মানুষ ছিলাম না আমি। হে নারী, হে নর, তোমাদের পৃথিবীকে চিনিনি কোনোদিন। আমি অন্য কোনো নক্ষত্রের জীব নই, যেখানে স্পন্দন, সংঘর্ষ, গতি, যেখানে উদ্যম, চিন্তা, কাজ, সেখানেই সূর্য, পৃথিবী, বৃহস্পতি, কালপুরুষ, অনন্ত আকাশ গ্রন্থি। শত শত শূকরের চিৎকার সেখানে, শত শত শূকরীর প্রসব বেদনার আড়ম্বর, এসব ভয়াবহ আরতি। গভীর অন্ধকারের ঘুমের আস্বাদে আমার আত্মা লালিত। আমাকে কেন জাগাতে চাও? হে সময় গ্রন্থি, হে মাঘ নিশীথের কোকিল, হে স্মৃতি, হে হিম হাওয়া, আমাকে জাগাতে চাও কেন? অরব অন্ধকারের ঘুম থেকে নদীর ছলো ছলো শব্দে জেগে উঠব না আর। তাকিয়ে দেখব না নির্জন বিমিশ্র চাঁদের বৈতরণীর থেকে অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে কীর্তি নাশার দিকে। ধানসিঁড়ি নদীর কিনারে আমি শুয়ে থাকব ধীরে পৌষের রাতে। কোনোদিন জাগব না জেনে, কোনোদিন জাগব না আমি, কোনোদিন আর। ভয়ঙ্কর না কবিতাটা? কবিতাটা কেন ভয়ঙ্কর আমি বলি। কবিতাটা যখনই শুরু হয়েছে, একদম শুরুর লাইনটাই অনেক অনেক ভয়ঙ্কর মনে হয়েছে আমার কাছে। গভীর অন্ধকার ঘুম, ঘুম, অন্ধকার, গভীর, তিনটা শব্দরই লাইক আলাদা আলাদা ভাবে গভীর কথাটা শুনলে আমার কাছে খুব ডিপ ব্লু সি, অনেক গভীর, হাজার হাজার ফিট নিচের কিছু একটা
মাথার পর যে অনেক প্রাণীর একটা প্রেশার আসছে, ওই ভয়াবহটা আমি ফিল করি। ওই জায়গাটা গভীর মনে হয় আমার কাছে। আবার অন্ধকার শুনলে, অন্ধকারে কিন্তু মজা আছে। আপনারা কখনো খেয়াল করেছেন কিনা জানি না, মেডিটেশন যারা করেন বা মেডিটেশন করার যাদের প্র্যাকটিস আছে, চোখ বন্ধ করার পর আস্তে আস্তে আপনি আলোর সাথে আপনার কন্ট্যাক্ট নষ্ট করে দিচ্ছেন, সেটা চোখ বন্ধ করে ডেফিনেটলি। তো নষ্ট করে দেওয়ার পর তখন যে আপনি অন্ধকারটা ফিল করবেন, এবং আপনি যদি ওই যে ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমে নিজেকে আরও একটু শান্ত করে মনোযোগকে আরও বেশি ফোকাস করতে থাকেন, তাহলে দেখবেন তখন যে অন্ধকারটা, ওই অন্ধকারটা একটা অন্যরকম অন্ধকার। আবার আপনার নিজের বাসায় নিজের ঘরে সব লাইট অফ এবং একটা নিশুতি রাতে হঠাৎ করে আপনার ঘুম ভেঙে গেলে, তখন আপনার ঘরের মধ্যে যে অন্ধকারটা, সেই অন্ধকারের ফিলিংসটা আবার অন্যরকম। তারপর আপনার একটা গুহার মধ্যে আছেন, কোনো একটা ভয়ঙ্কর জঙ্গলে, চারপাশে বদ্ধ এবং কোনো আলো নাই, ওই গুহার ভিতরের অন্ধকারটা আবার ডিফারেন্ট, তাই না? আবার এই যে গভীর সমুদ্রের মধ্যে চোখেও দেখতে পারবো না, সবকিছু তো অন্ধকারই লাগবে। আমি যদি যাই আমি তো ডুবে মরে যাবো। আর ওই প্রেশার, ওই ভার, আমি পানির ওই ইয়াটা মানে গভীরতার কনসেপ্ট, মানে গভীর ওই ফিলিংটা ভাবলে আমার ভয় লাগে যে ওরকম একটা অতল গভীর কোনো জায়গায় আমি আসলে নিজেকে নিতে পারবো না। সো ওই ওখানে বলতেছে যে গভীর অন্ধকার কোন একটা ঘুম থেকে। আর ঘুম জিনিসটা তো একটা অন্ধকার, ঘুমের সাথে মৃত্যুর একটা কানেকশন আছে, রাইট? যে ঘুম, আমরা ঘুমের যে স্টেটে চলে যাই তখন একটা পুরো অন্ধকার একটা সময়, আমি জানিও না ইভেন ওই সময়টা আসলে কি হইতেছে, রাইট? একদম কালো নিকশ কিছু একটা। তো গভীর অন্ধকার ঘুম থেকে কেউ একজন উঠতেছে, আমার কাছে মনে হচ্ছে যে কেউ একজন খুব ভৌতিক। প্রথম অংশটুকু যদি আমরা দেখি, যে গভীর অন্ধকার ঘুম থেকে নদীর ছলো ছলো শব্দে জেগে উঠলাম আবার, তাকিয়ে দেখলাম পাণ্ডুর চাঁদ বৈতরণী থেকে তার অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে যেন কীর্তিনাশার দিকে দিকে। ধানসিঁড়ি নদীর কিনারে আমি শুয়েছিলাম পৌষের রাতে, কোনোদিন আর জাগবো না জেনে, কোনোদিন জাগবো না আমি, কোনোদিন জাগবো না আর। খুব একটা ভৌতিক, একই সাথে অন্ধকার, ভৌতিক একটা বিষাদ আছে, যে কেউ একজন হয়তো গভীর ঘুমে মৃত্যু মতো একটা জায়গায় চলে গিয়েছিল, যে একটা ধানসিঁড়ির পাশে, ধানসিঁড়ি নদীর কিনারে, এবং সেখান থেকে সে গভীর ঘুম থেকে একদিন উঠে দেখলো যে এরকম একটা চাঁদ, একটা আধো আলো আধো অন্ধকার, একটা মায়াবী আলোর মধ্যে তার ঘুম ভেঙে গেছে। এবং সে তখন তার পুরা ওই এই পৃথিবীতে বেঁচে থাকাটা কি আসলে, তারপর থেকে সে ওইটাই রিকল করতেছে। এবং ওই পৃথিবীটা আসলে কি, ওইটা যে বর্ণনাগুলো দেওয়া মানে ভয়ঙ্কর, একই সাথে মানে বিষাদগ্রস্ত করে ফেলতেছে আমাকে। আবার একই সাথে আবার একটা স্বপ্ন দেখতে চাচ্ছি, যে বেঁচে থাকাটার মিনিং খুঁজতে চাচ্ছি, কিন্তু আসলে নাই কোনো মিনিং। ওইটাই আর কি আমি বলি, উনি কিভাবে ওই জার্নিটাই গেছে, যে কেন এটা উনি আবার ওই মৃত্যুটাই কামনা করতেছে। কারণ এই পৃথিবীগুলোর মধ্যে খুব কমন, মানে ওই খুবই রিপিটেটেড জিনিসপত্র, ওই নানা সেট, নানা ফরম্যাটে কিছু মানুষজন সারাদিন হাওয়া করতেছে, চিল্লাচ্ছে। এই যে এখানে একটা আছে যে অস্থিরতা, যে সকালবেলা ভোরের মূর্খ, ভোরের আলোর মূর্খ উচ্ছ্বাসে নিজেকে পৃথিবীর জীব বলে বুঝতে পেরেছি। আমার কাছে এটা উনি বলতেছে মনে হচ্ছে কি, যে সূর্য ওঠার সাথে সাথে কি হয়, পৃথিবীতে একটা মানে খুব কাজ করতেছি, কর্ম করতেছি, পৃথিবীর হাজার কোটি মানুষ সবারই সকালবেলা ঘুম থেকে উঠে একটাই টাস্ক, দাঁত ব্রাশ করো, বাথরুমে যাও, হাত মুখ ধো, নাস্তা বানাও, নাস্তা খাও, অফিসে যাও, স্কুল থাকলে স্কুলে যাও, মাটি কাটার কামড়া থাকলে মাটি কাটতে যাও, আপনি যাই করেন না কেন জীবন আর কি তাই করতে যাও। মানে জীবনে কিছু একটা টাস্কের পিছু আপনাকে ধরছে, যে টাস্ক আপনাকে টাকা এনে দেবে, এবং যে টাস্কের টাকা দিয়ে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করবেন, গোসল করবেন, খাওয়া দাওয়া করবেন, তারপরে আপনি কাজগুলো আবার করবেন। এবং ওই রিপিটেটেড কথাবার্তাই, যেটা হচ্ছে যে শুয়োরের আত্মনাদ, শুয়োরের চিৎকারের সাথে, এবং পৃথিবীর সবাই মিলে একটা খুব ডামাডোল চলতেছে, খুব একটা উৎসব মানে কিছু একটা কইরা ফাটাই ফেলতেছে এমন একটা ভাব আছে, কিন্তু আসলে আমরা কি করতেছি, মানে এই পৃথিবীর 800 কোটি মানুষ, আমাদের ভাষাটা ডিফারেন্ট হয়তো, কিন্তু চুরি বাটপারি থেকে শুরু করে সবকিছুই দেখেন খুবই কাছাকাছি। মানে ওই একই জিনিসই তো, পৃথিবীর মানুষের ইতিহাসে হাজার কোটি বছর ধরে কেউ না কেউ আমাদেরকে বাস দিচ্ছে, কেউ না কেউ ক্ষমতায় আছে, তাদের কাছ থেকে আমরা মুক্তি চাইতেছি,
তাদের কাছ থেকে মুক্তি পাওয়ার পরে নতুন কেউ একজন আমাদেরকে এসে শাসন করতেছে। আবার অনেকে এগুলা শাসন টাসনের এগুলা উতরায় গেছে, উতরায় যে তাদের নিজেদের জন্য এমন একটা সমাজ ব্যবস্থা তারা বের করে ফেলতে পারছে যে এখন তারা ওই সমাজ ব্যবস্থা নিয়ে কাজ করতেছে এবং দে আর ভেরি হ্যাপি। এবং ওরা এতটা স্পন্টেনিয়াস এবং যুগের সাথে ওনারা নিজেদেরকে কি বলে এটাকে আপডেটেড করে আর কি। এবং নতুন করে একটা ভার্সন ওনারা যদি দেখে বা ওনারা যদি জানে বা ওনারা যদি বুঝে যে হ্যাঁ এখন এই যুগে এটা একটা প্রবলেম বা এই যুগে এটা একটা অপরচুনিটি। এখন যে কোনো প্রবলেম আর যে কোনো অপরচুনিটির মধ্যেই তো কিছু ভেজাল তো ডেফিনেটলি আসছে। সো এই ভেজালগুলোকে আসলে তারা কিভাবে কোন আইন কানুন বা কোন নিয়ম নীতির মাধ্যমে তারা ওই জিনিসটাকে কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে রাখবে। তো ওভারঅল মানুষজন ওই যাই কাজগুলো থেকে কিছু একটা ভালো এই যে ওই একই আর কি আলটিমেটলি টাকা পয়সা কামানো, বেঁচে থাকো, হাগমতো বাচ্চা পয়দা করো এবং ওই আপনি একদিন মারা যাবেন। এবং আপনার মারা যাওয়াটার মধ্যে একটা জিনিস আমি জানি না এটা কখন আপনারা ফিল করেছেন নাকি, আপনাদের কাছের মানে আমরা যারা পৃথিবীতে সোফার বেঁচে আছি, আমরা যারা এতদিন সোফার বেঁচে আছি আমাদের পৃথিবীতে বা আমাদের পাশে আশেপাশে আমরা কখনো মৃত্যুর সংবাদ শুনি নাই তা তো না, রাইট? সো আমাদের এরকম দাদা, তার আগের দাদা, তার আগের দাদার দাদা, এরকম কত নানা, খালা, ফুপু, নিজের বাবা, নিজের মা, নিজের ভাই বোন, এরকম কত মানুষ মারা গেছে, তাই না? এই যে এই মানুষগুলো মারা গেল, মারা যাওয়ার পর নাও হোয়াট, কি হলো? মানে যে আপনি ওনাকে মনে রাখলেন, আমি ওনাকে মনে রাখলাম, স্বজনরা মনে রাখলো। স্বজনরা কয়দিন কাঁদবে? 10 বছর, 20 বছর, 30 বছর, তারপর স্বজনরা মারা যাবে এবং সব স্বজনই কি কাঁদবে? আপনার পুরা 30-40 জনের ফ্যামিলির মধ্যে কয়জন আপনি যে নাই এই জীবনটার মধ্যে, ওই শূন্যতাকে কে মিস করবে? মানে কে ওই শূন্যতাটা অনুভব করে হাহাকার করে উঠবে যে ওই মানুষটা নাই এবং কে আপনার জন্য কাঁদবে? এরকম কজন আছে? এবং এই কান্নাটারই আসলে আবার সার্থকতা কি? আপনি তো নাই, আপনার জন্য কাঁদতেছে, সো উনিও চলে যাবে। সো উনিও ওনার জন্য এরকম থাকবে, তারাও চলে যাবে। সো মানে সবাই আলটিমেটলি মরেই যেতেছে এবং মরে যাওয়ার পর পৃথিবীতে বা এরকম মাটি খুলে এরকম হাজার হাজার কোটি কোটি মানুষের মানে হিস্ট্রি মাটিতে, পানিতে, বাতাসে মিলাই গেছে, রাইট? সো কি হয়েছে? তো মানে তারপরের মধ্যে আমরা এই হাউকাও মারামারি, খুব একটা অস্থিরতা, খুব কাজ করতেছি, অনেক কিছু করতেছি, মানে সেগুলো আসলে কি করতেছি ওগুলো নিয়ে হচ্ছে আমার মনে হয় যে লেখকের ওই জায়গাগুলো নিয়ে লেখকের খুব প্রবলেম হচ্ছে যে এরা এমন কেন, সবকিছু এমন। যেমন আমি একটা লাইন বলি, এখানে একটা আছে, আচ্ছা, আর এই কবিতার মধ্যে আমার সবচেয়ে একটা ভালো লাগছে যে প্রকৃতির সাথে এই যে চাঁদের আলোকে উনি খুব একটা মজার ভাবে ডিসক্রাইব করছে যে উনি যে সময়টা উনি ঘুম থেকে উঠছেন, একটা নীলাভ, একটা মায়াবী আলোর চাঁদ, পুরাপুরি পূর্ণ আলো হয়তো তার পড়তেছে না, অর্ধেক ছায়া, যেহেতু এর আগে বলেছে যে অর্ধেক ছায়া চাঁদ তার গুটিয়ে নিয়েছে, তার গভীর অন্ধকার থেকে আপনি চট করে উঠছেন, উঠার পরে চাঁদের আলোটা কেমন কি কখনো আমরা খেয়াল করেছি? যেটা এখানেই উনি বলতেছে যে তুমি দিনের আলো নও, উদ্যম নও, স্বপ্ন নও, হৃদয় যে মৃত্যু, শান্তি ও স্থিরতা রয়েছে, রয়েছে যে অগাধ ঘুম, সে আস্বাদ নষ্ট করবার মতো শেলো তীব্রতা তোমার নেই, তুমি প্রদাহ প্রবহমান যন্ত্রণা নাও। পুরো মানে মানে ঘুম থেকে উঠার পর উনি আসলে কোন মোমেন্টে কোন পরিবেশটা উঠছে সেই পরিবেশটা একটা বর্ণনা আছে এবং ওই পরিবেশটার মধ্যে একটা আলোর ব্যাপার আছে, একটা অন্ধকার থেকে এসে উনি যে আলোটা আসছে ওই আলোটার সাথে অন্ধকারটার মধ্যে একটা খেলা আছে, তাই না? খুবই ওইটাও একটা মজার মানে। আচ্ছা, আপনারা পড়ছেন আর শুনতেছেন আমার কাছ থেকে এবং অনেকে হয়তো কবিতাটা আগেও পড়ে থাকতে পারেন, সো আমার সঙ্গে শেয়ার করেন, বুঝছেন? আমি তো আসলে অত ভালো ভাষা জ্ঞান নাই, সো আমি বক্তব্য করতেছি, আমি খুব ভালো হব যদি আপনারা আপনাদের ফিলিংসও আমার সাথে শেয়ার করেন যে এই যে আলোর এই ডেসক্রিপশন আপনাদের কাছে কেমন লেগেছে ওটা যদি কমেন্টে শেয়ার করেন আর কি। তারপর আরেকটা ভালো লাগছে যে হ্যাঁ উনি প্রথমে ঘুম থেকে উঠলো একটা আলোর সাথে, একটা ওয়েদারের সাথে, একটা উনি এবং ওনার সাথে ওয়েদারের যে একটা সম্পর্ক আস্তে আস্তে কিছু একটা কানেকশন আছে, কোনো একটা কাহিনী আছে, এটা কি উনার এই পরিস্থিতি উনি এর আগেও ছিল, এই মায়াবী আলো, এই একই সাথে মানে উনি বিষাদও পাচ্ছেন, আবার বলতেছে যে এই তুমি জানো কি চাঁদ, নীল কস্তুরী আভার চাঁদ। এইটা শুনে আবার একটু মনে হচ্ছে যে হ্যাঁ উনি একটু
রোম্যান্টিক ঠিক না, এটাকে আসলে আমি কিভাবে ডেসক্রাইব করবো, একটা কোমলতা আছে আর কি, মানে বিষাদও ফিল করতেছি, আবার তার সাথে আমি একটা কোমল সফট কিছু একটা হয়তো ফিল করতেছি। তারপরে তো উনি হচ্ছে ওই যে নীল কস্তুরিয়া, যেটা তুমি ওই আলোটাকে ডিসক্রাইব করতেছে যে ওই আলোটা আসলে কিরকম। তারপরে বলতেছে, তারপরে চাঁদের আলোর সাথে উনি কথা বলতেছে যে ওই আলোটা, যে আচ্ছা নীল কস্তুরী আভার চাঁদ, জানো কি, জানো কি নিষিদ্ধ এই অন্ধকার রাত আর কি, কারণ এই রাতে তো উনি এর আগেও অনেকবার উঠে আসছে, কি জুস, আচ্ছা তোমরা কি জানো যে আমি অনেক দিন, অনেক অনেক দিন অন্ধকারের সারাত সারে অনন্ত মৃত্যুর মতো মিশে থেকে হঠাৎ ভোরের আলোর মূর্খ উচ্ছ্বাসে নিজেকে পৃথিবীর জীব বলে বুঝতে পেরেছি আবার। এই জায়গাটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে যে পৃথিবীর জীব, এই কি এই পৃথিবীর জীব, পৃথিবীর জীব হইলে পরে কি হয়, কি এমন রসগোল্লার এই জীবন আর কি। তো তারপরেই হচ্ছে কেন উনি পৃথিবীকে জীব, জীব কেন মনে হয়েছে, এবং এই জীব বলাটার উনি কি কি দেখেছে, কেন তার কাছে নিজেকে জীব মনে হয়েছে, সেটা হচ্ছে উনি আবার ওটাকে বর্ণনা করছে। এবং উনি আলো অন্ধকার, এই প্রকৃতির এই কি বলে অঘম সত্য, যে আলো হবে অন্ধকার হবে সোফারের জন্য আর কি। কারণ পৃথিবীতে তো অনেক জায়গা আছে যেখানে 6 মাস আলো থাকে, 6 মাস অন্ধকার অন্ধকার থাকে, রাইট? সো ওভারঅল যে ন্যাচারাল একটা ব্যাপার আছে আর কি। বারবারই আলো অন্ধকার, আলো অন্ধকার নিয়ে এখানে কোনো একটা কাহিনী আছে, আমরা একটু পড়ি, হ্যাঁ বোঝার চেষ্টা করি সবাই মিলে একসাথে। আর আপনারা যদি বুঝেন আমার চেয়ে একটু বেশি ভালো, আমি খুবই আন্তরিকভাবে খুশি হব যেটি, যদি সেটা আমার সঙ্গে কমেন্টে শেয়ার করেন। জি, ও আচ্ছা হ্যাঁ, পৃথিবীর জীব বলে বুঝতে পেরেছি আবার। এবং এটা কোনো উনি বারবার উঠতেছে, বারবার ভাবতেছে যে নতুন কিছু একটা হবে, কোনো একটা নতুন ম্যাজিক, এই বেঁচে থাকাটার কিছু একটা ভালো লাগা হয়তো তাকে একটা ইন্ট্রিক করে যাবে, এই বেঁচে থাকাটাই হয়তো তাকে ইন্ট্রিক করে যাবে, সেটাই উনি মনে হয় বারবার খুঁজতেছিলেন। ওটা পাচ্ছে না দেখে হতাশা থেকেই উনি বর্ণনা করতেছে যে কেন আসলে উনি পাচ্ছে না, কারণ যতবারই উঠে আসতেছে এই জিনিসগুলো উনি দেখতেছেন এবং বলতেছেন পৃথিবীর জীব বুঝতে পেরেছি আবার। এটা বলার পরেই ওনার কথা হচ্ছে যে আমি ভয় পেয়েছি, আমি ভয় পেয়েছি, পেয়েছি অসীম দুর্নিবার বেদনা, দেখেছি রক্তিম আকাশে সূর্য জেগে উঠে মানসিক সৈনিক সেজে পৃথিবীর মুখোমুখি দাঁড় করাবার জন্যে আমাকে নির্দেশ দিয়েছে। এই যে সূর্য উঠার সাথে কাজ করা, ধুমধাক্কা লাগায় দেওয়া, এই যে কম্পিটিশন, বেদনা, যন্ত্রণা, হতাশা, এই যে সবসময় কিছু না কিছু একটা পোক করতে থাকা, অপমান, তাই না? আমরা এই নানা ধরনের অনুভূতির আপনাদের আর এই কবিতাটা পড়তে পড়তে আমার একটা জিনিস সবচেয়ে মনে হচ্ছে, মানে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভঙ্গুর হচ্ছে অনুভূতি। সেটা পৃথিবীর যে কোনো অনুভূতি হোক না কেন, পৃথিবীর সবচেয়ে বেশি ভঙ্গুর যে অনুভূতি, সে মানে ভঙ্গুর যে জিনিস সেটা হচ্ছে অনুভূতি। কারণ মানুষের জীবনের সার্থকতাই মনে হয় যে তার সারা জীবন, তার সব নানা পৃথিবীর নানা অনুভূতি, তার এই জীবনে যত অনুভূতি আছে, যত অনুভূতি আমার নামকরণ করতে পেরেছে, যে বেদনা, হতাশগ্রস্ততা, অপমান, তারপরে মানে এমন একটা নেশাগ্রস্ত বা এমন একটা জায়গায় চলে যাওয়া যে আপনি আসলে বুঝতেছেন না আপনি জীবনে কি করবেন। এরকম হয় না যে অনেকের মানুষের, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে জানেন, যে যারা 1 ঘন্টার মধ্যে তাদের পুরো জীবন এপাশ থেকে এপাশ হয়ে গেছে। ওদের জীবনটা যদি ভাবেন মানে, এবং ওরা এমন একটা জীবন জটিলতায়, সমাজ এমন একটা জটিলতার মধ্য থেকে ফেলে দিচ্ছে যে ওইখান থেকে হয়তো ওদেরকে মরে যেতে হয়েছে। বুঝতে পারছেন, ওই ফ্যামিলি কোনটা মানুষ মারা গেছে, ওই জিনিসটা নিতে না পারে সুইসাইড করছে, বা যারা বেঁচে আছে তারা এমন ভেঙে চুরে গেছে যে তারা আর এই পৃথিবীতে উঠে দাঁড়িয়ে কোনো, আমরা তো এই যে উঠে দাঁড়িয়ে কাজ করতে পারার মতো আমাদের একটা অহংকার আছে না, ওটা যারা করে তাদেরকে আমার ভাই যে হ্যাঁ কিছু এটা করতেছে, রাইট? সো মানুষগুলাকে আমরা পৃথিবীতে এত ভেঙে চুরিয়ে দিচ্ছি যে ওই মানুষগুলা মানে জীবন তসমস হয়ে গেছে ওদের, তাই না? ওদের ওই অনুভূতিগুলো সম্পর্কে কি আমরা জানি? ওরকম অনুভূতি কি আমাদের কখনো হয় যে কখনো কোনো একটা অফিসে, মানে আজকে এই প্রজেক্টটা আপনার খুবই দরকার, এই প্রজেক্টটা না হলে হয়তো আপনার এই ব্যবসাটি হয়তো আপনাকে ছেড়ে দিতে হবে, এই কাজটা আপনি লোন টোন নিয়ে পারিবারিকভাবে আপনি অনেক জটিল একটা কিছুর মধ্যে আছেন, তখন যখন আপনি কিছুটা নিয়ে ভেঙে পড়েন, বা তখন যদি আপনি কোনো একটা সফলতা পান,
হয়তো সফলতা নাও পারো, অনেক ধরনের অনুভূতি তো কাজ করে, তাই না? কান্না আসে, মাথা ছিঁড়তে ইচ্ছা করে। আমার তো মনে হয় যে আমি মাঝে মাঝে এমন বেশি ডিপ্রেশনে চলে যাই, আমার মনে হয় কি খুব চলন্ত দ্রুতগতিতে কিছু আসুক, আমি তার সামনে জাম্প করে ফেলি। এবং আমার নিজেকে ওই জায়গাটাতে যেতে আমি না, যে মাঝে মাঝে আমি রাস্তায় দাঁড়ায়, আমার মনে হয় কি যে আমি মনে করেন ট্রান্স ইয়ার মধ্যে চলে গেছে। আমার এই জন্য আমি ভয় পাই, আমার আশেপাশে মানুষজন থাকলে আমি কমফোর্টেবল থাকি আর কি। কারণ মনে হয় কি ফট করে চলে যাবো, আমি হঠাৎ করে আমি হারায় ফেলবো যে আমি, যে না এটা আমার পড়া ঠিক হবে না। খুবই ভয়ঙ্কর এই জায়গাগুলো। সো এরকম এরকম অনেক অনেক না ভয়ঙ্কর সব অনুভূতি আছে পৃথিবীতে। এবং আলটিমেটলি যারা আমরা বুঝে যেতেছি যে পৃথিবীটা আসলে খুবই ক্রুয়েল, মিনিংলেস, অ্যাবসার্ড, এবং মানে কি হইতেছে এসব, দ্য ফাক ইজ হ্যাপেনিং, না এগুলো খুব কষ্টের। মানে বেঁচে থাকাটাও কষ্টের, মরে যাওয়াটাও আর কি একটা ঝামেলা হয়ে যায়। কারণ আই ডোন্ট নো, খুবই একটা অদ্ভুত অবস্থা, তাই না এই মানুষের জীবনটা? সো এটা এই জন্যই বললাম আর কি। তো মানে এই নানা অনুভূতিগুলো না আসলে যার যার অনুভূতি না তাকে মানে এক্সপেরিয়েন্স করতে হবে। এবং কার কোন অনুভূতি দিয়ে আসলে কে তার জীবনে কোন কি হবে এগুলো না আসলে আমরা জানি না। কিন্তু হ্যাঁ, এটাও আবার একটা কথা যে আইন বলে একটা, কারণ অন্য আমরা মানুষরা তো একটু ছোট লোক, খাইস্টা, ইতর, জানো, সবচেয়ে বড় কথা আমরা মানুষরা তো আসলে জানোয়ার। কারণ আমরা এই যে মানবতা, এইসব আইন, অনেক অধিকার, এইসব কিন্তু আমরা নতুন নতুন শিখছি। এককালে কিন্তু পৃথিবীতে যে যাকে মেরে খেয়ে ফেলতে পারবে, যে যাকে যুদ্ধ করে হারায়, দখল করে, মেয়েদেরকে রেপ টেপ করে, একাকার করে দখল করে নিতে পারবে, তাদেরই জয় জয়কার, তারাই হচ্ছে সার্ভাইভ করে গেছে পৃথিবীতে। কিন্তু এখন কি আমরা এগুলো অ্যাপ্রিসিয়েট করি? এখন এইসব যুদ্ধ টুদ্ধ লাগলে, কোথাও যুদ্ধ হলে মানুষ মেরে ফেলতেছে, রেপ করতেছে মেয়েদেরকে, এগুলো কি আমরা মেনে নিই? এগুলো নিয়ে আমরা ছিছি করি, ধিক্কার করি। এবং যারা এগুলো করে তাদের, আমি তো চাই তাদের মৃত্যু। আমি মৃত্যু কামনা করি পৃথিবীর সেই সব প্রত্যেকটা শাসককে যারা সবসময় মেয়েদেরকে দমন পীড়ন করতে থাকে। আমি মৃত্যু কামনা করি পৃথিবীর ওই প্রত্যেকটা শাসককে, যে তারা কোনো একটা তাদের নির্দিষ্ট মতবাদকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম মতবাদ দাবি করে অনেক মানুষজনের জীবন জীবন শেষ করে দিচ্ছে। অ্যাকচুয়ালি তারা মেরে ফেলছে অনেক মানুষজনকে। সো ওদেরকে আসলে একদম, আচ্ছা কবিতা থেকে দূরে সরে যাইতেছি। কবিতাটা অনেক মজা মজার কাহিনী ছিল, আমি ওটা বলি। ভয় পেয়েছি, কেন ভয় পেয়েছি? ভয় পেয়েছি অসীম দুর্নিবার বেদনা, কারণ পৃথিবীর দাঁড় করিয়ে দিয়ে আমাকে মানসিক সৈনিক সেজে আমাকে পৃথিবীর মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এই কথাটাতে উনি কি বুঝাতে চেয়েছেন বুঝতেছি না। আমাকে কমেন্টে একটু জানাবেন প্লিজ, যদি কেউ বুঝে থাকেন। তারপর বলতেছে আমার সমস্ত হৃদয় ঘৃণায়, বেদনায়, আক্রোশে। যে ঘৃণা, বেদনা, আক্রোশ কাজ করে না মাঝে মাঝে? আক্রোশ কাজ করাটা আমার কাছে মনে হয় হেলদি, যে একটু আক্রোশের দরকার আছে। কিন্তু ওই আক্রোশের ঠেলে আপনি কাউকে খুন করতে পারেন না। আমার কাছে মনে হয় যে আক্রোশ হবে, এই পৃথিবীতে বেঁচে থাকবেন অথচ আপনি কখনো আক্রোশ অনুভূতিটা আপনি অনুভব করবেন না, তাহলে আমি বলবো যে আপনি পৃথিবীটাকে আসলে, এই জীবনটাকে আসলেই আপনি অনুভবই করেন নাই। সো আক্রোশ, এই অ্যাঙ্গার করার জন্য নানা ধরনের ম্যানেজমেন্ট আছে। আমার কাছে যেটা ভালো মনে হয় যে খুব চিৎকার দেওয়া কোনো একটা খোলা জায়গায়, যে বা বাইরে এরকম অনেক সিস্টেম আছে, যে এরকম একটা ক্লাবের মতো আছে, ওখানে সব কাছের বোতল টোতল থাকে বা ভাঙাচোরা গার্বেজ জিনিসপত্র থাকে, আপনি চাইলে যে ওটা ভাঙাভাঙি করতে পারেন। অনেকে আবার মিউজিক ছেড়ে দিয়ে নাচানাচি, চিল্লাচিল্লি, যে একটা খুব ধুমধারকা, রুমটুম সব বন্ধ করে একদম লাউড মিউজিক দিয়ে, মানে যতক্ষণ না পা ভেঙে পড়ে ঠাস করে হাউমাউ করে অনেকে কান্না শুরু করে দিতে পারে। আবার অনেকে ঠাস করে বসে থাকলে অনেকে হয়তো ওই এনার্জিটা নিয়ে বা কিছু একটা কি অনেক কিছুই হইতে পারে আসলে কি করার পর। আপনি এটা আসলে মানে ভ্যারি করে পিপল টু পিপল। অনেকে আবার কমন হয়ে যাইতে পারে, মানে ভয়ঙ্কর ওই আক্রোশ থেকে বা নাচানাচি শুরু করতে। কারণ প্রত্যেকটা অনুভূতি হয় কি, আপনি ভয়ঙ্কর কোনো একটা আক্রোশ থেকে স্টার্ট করবেন, তারপর দেখবেন আপনি যদি ওটাকে নিয়ে কাজ করতে থাকেন, দেখবেন ওটা আস্তে আস্তে অন্য নানা অনুভূতির মধ্যে যেতে থাকে। এবং শেষের দিকে কোনো একটা সময় যে আপনি খুব বিষাদ একটা জায়গায় চলে যাবেন, যে মানসিকভাবে ডিপ্রেস লাগতেছে, খুব নিঃসঙ্গ, ক্লান্ত, বিষাদ, মেলান্তরিক কোনো একটা জায়গায় চলে যাবেন। সো এরকম আর কি। সো অনুভূতি এখানে সবই হচ্ছে আলো অন্ধকার আর অনুভূতি।
নিয়ে হচ্ছে। আর এই পৃথিবীর এই যন্ত্রণাগুলো কেন ওনাকে যন্ত্রণা দেয় সেগুলো আস্তে 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 ওইটা আমার কাছে খুব ভালো লাগছে, যে সমস্ত হৃদয় আক্রোশে ভরে গেছে কারণ সূর্য রোদে আক্রান্ত, মানে সূর্যের রোদ শুরু হওয়ার সাথে সাথে যে উৎসব কাজ করা যে ডামাডোল, তার ওই কাজ করতে যাই তো মানুষগুলো এই খেলাগুলা খেলে। এই পৃথিবীতে যেন কোটি কোটি শুয়োরের আর্তনাদে উৎসব শুরু করেছে, এবং হায় সে উৎসব হৃদয়ের অবিরল অন্ধকারের ভিতর সূর্যকে ডুবিয়ে ফেলে আবার ঘুমাতে চেয়েছি আমি। অন্ধকারের স্তনের ভিতর, যোনির ভিতর অনন্ত মৃত্যুর মতো মিশে থাকতে চেয়েছি। এই উপমাটা আমার কাছে খুব ভালো লাগছে। গভীরভাবে জড়ায়ত্বের মধ্যেও না, মানে পৃথিবীতে আসলে না সব কিছুরই না, মানে বলে ফেলাম একটা অনুভূতি বাস কথাটা এখানে শেষ হয়ে যায় না, বা বলে ফেলাম গভীর কথাটা আসলে এখানে শেষ হয় না, ওটার পিছনে আরো অনেক ল্যাঞ্জা টাইপের কথা আছে। যেমন মানে যে অন্ধকারের স্তনের ভিতর আর অন্ধকারের যোনির ভিতর অনন্ত মৃত্যুর মতো মিশে থাকতে চেয়েছি, এটার কাহিনীটা কি, মানে এই উপমাটা উনি কেন উনি বলতেছে। তার আগে আবার বলতেছে যে হৃদয়ের অবিরল অন্ধকারের ভিতর সূর্যকে ডুবিয়ে ফেলে আমার আবার ঘুমাতে চেয়েছি আমি। তারপরে বলতেছে অন্ধকার যোনির ভিতরে, স্তনের ভিতরে মৃত্যুর মতো। এই জায়গাটা পরে আমার কাছে মনে হয়েছে কি হৃদয় অবিরল অন্ধকারের মধ্যে মানে সূর্যকে ডুবিয়ে ফেলতেছে, মানে উনি হচ্ছে এই পৃথিবীর যে কর্মকাণ্ড উচ্ছ্বাস উচ্ছ্বাস সবকিছু আছে সেখান থেকে উনি নিজেকে গুটায় নিয়ে নিজের সুইচ অফ করে নিচ্ছে, কোনো টাস্কে নিজেকে জড়াইতেছে না, আস্তে আস্তে নিজেকে গুটায় নিতেছে। ওরকম একটা মানসিক এবং শারীরিক স্টেটে যে মানে যে একদম ঘুমায় চলে যাচ্ছে, একদম স্লিপ মোডে চলে যাচ্ছে। আমি কোনো কাজই ঘুমায় কোনো অনুভূতি দেখবো না, শুনবো না, জানবো না, ইগনোরেন্ট হয়ে যাব। তারপর বলতেছে যে অন্ধকার স্তনের ভিতর যে আমার কাছে মনে হচ্ছে কি তখন মানে খুব গভীরভাবে হাগ করতে ইচ্ছা করছে কিছু আপনাকে, মানে শূন্যতাকে, মানে আপনি জানি না ওই মানসিক ওই অবস্থাটাকে আসলে আমি মানে কোন শব্দটা দিয়ে ডেসক্রাইব করবো আমি আসলে ঠিক বুঝতেছি না। কিন্তু আমার এরকম হয়েছে এবং আমি আমার জানি, আমি খুব ব্যক্তিগতভাবে জানি যে আমার বন্ধুদের অনেকের সাথে এরকম হয়েছে, যে কোনো একটা সময় যে আমরা মানসিক এরকম একটা অবস্থায় চলে গেছি যে মনে হচ্ছে যে একটা অন্ধকার, মানে এই শূন্যতাকেই হয়তো জড়ায় ধরে খুব গভীরভাবে, বুঝতেছেন? বা ওই বালিশ আছে, বালিশকে জড়ায় ধরতেছেন, মানুষকে জড়ায় ধরানো, ওই ওই জড়ায় ধরাটা একটা অন্য কিছু একটা, একটা ওই ঐশ্বরিক কিছু একটাকে আঁকড়ায় ধরার মতো ব্যাপার আর কি। তো আমার কাছে লেখক এখানে এই যে অন্ধকার স্তন আর যোনি উপমাটা দিচ্ছে হচ্ছে কি যে যোনি তো একটা বদ্ধ জায়গা, রাইট? সো যোনির ওই নিবিড় ওই জায়গাটা, কারণ ওখান থেকে তো আমাদের সবকিছু শুরু, ওই অন্ধকার কালো ছোট ওই টানেল কুটুরির মধ্যে থেকে। সো ওইখানে চলে যাওয়াটার মধ্যে একটা কি আছে যে একদম নিজেকে আমি একদম বন্ধ, একদম শেষ, একদম ওই ছোট্ট জায়গাটায় নিয়ে গেছি, রাইট? আর স্তনের জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যে বিশালতা, একটা কিছু যে শূন্যতা, মানে একটা ঐশ্বরিক কোনো কিছু একটাকে হাগ করার বা একটা জড়ায় ধরে একদম বুকের সাথে বা কোনো কিছু করার সাথে আমি নিজে মিশে যাচ্ছি, এরকম একটা কিছু। আই ডোন্ট নো এরকম আপনারা কখনো ফিল করছেন কিনা। আমার একটা বন্ধু একবার তার প্রেমকে তার প্রেমে তার একজনকে সে পছন্দ করতো, ওইটা ওই অনুভূতিটাকে বলার জন্য আমাকে বলতেছিল যে ওকে দেখলে আমার ইচ্ছা করে কি আমি যে ও যে ওকে একটা সিরিঞ্জের মধ্যে নিয়ে আমার ব্লাডের মধ্যে দিয়ে দিই, যে আমার ব্লাডের মধ্যে থাকুক। আমি ওকে এত ভালোবেসে ফেলছি যে ওকে আমি এমনভাবে চাই ওকে আমি আমার শরীর আমার রক্তের সাথে মিশায় ফেলবো। সো জোস, রাইট? তো এরকম নানা ধরনের অনুভূতি আছে আর কি, আমার মানুষের এরকম নানা ধরনের, এবং বিশেষ করে কবিরা আর কি মানুষের এরকম ওই মুখস্থ 4-5টা অনুভূতির বাইরেও আরো যে অনেক ধরনের অনুভূতি আছে ওগুলাকে ফ্যান্সি করতে পছন্দ করে আর কি, এবং ওগুলো নিয়ে বিশদভাবে যে আমাদেরকে কবিতার মাধ্যমে আমাদেরকে জানান দেওয়ার চেষ্টা করে। তারপরে আবার উনি বলতেছে যে আমি এমন না যে মানে আমি পৃথিবীর মানুষ ছিলাম না কখনো, ইন আ সেন্স যে এই পৃথিবীর মানুষ বলতে তোমরা যে আসলে সংজ্ঞাগুলো দাঁড় করাইছো, এই পৃথিবীর মানুষ হইতে হইলে যে কাজগুলো করতে হয়, এবং 99% মানুষ যে কাজ করে আমি সেই 99% মানুষের মধ্যে না, আমি হয়তো একাই একজন এমন কিছু একটা করতে চাচ্ছি বা একটা আই ডোন্ট নো, মেবি আমি কিছু করতেই চাচ্ছি না, এরকম একটা মানুষ তো আমি হইতেই পারি, কিন্তু এরকম একটা মানুষ ওরা আমাকে হইতে দিচ্ছে না। মানে সবাই জাস্ট ওই মুখস্থ সেটের মধ্যে ফরম্যাটের মধ্যে সবাই জাস্ট সবাইকে সাগরেদ
সবার খালি ক্লাব মেম্বার, সবার খালি হাত থেকে হাতে এরকম মানে কি এগুলা ডেস্টিনির মতো মেম্বার বানানোর প্রতি বা একটা ক্লাবিং দল করে ফেলার মধ্যে আকর্ষণ বেশি। যে আমরা 4-5 জন একরকম, আমরা এক কথা বলি, আমরা 4 জন একটা গ্রুপ, ওরা 3 জন সেম কাহিনী, জাস্ট খালি ও হয়তো অন্যভাবে জিনিসটাকে অ্যাপ্রোচ করতে চায়, বা সাথে সাথে ওরা একটা টিম, আবার ওই অন্য একটা অ্যাপ্রোচের মধ্যে ও হয়তো অন্য একজনের মধ্যে নতুন একটা আইডিয়াজ আসছে। কারণ আমরা পৃথিবীতে মানুষ সর্বশ্রেষ্ঠ, কারণ আমাদের মাথায় আইডিয়াজ আসে, এবং পৃথিবীতে সবার মাথায় আইডিয়াজ আসে, পৃথিবীর সব আইডিয়াজ সব যে মানে কি বলে এটাকে ফাংশনেবল, যে সব আইডিয়াজ আলটিমেটলি কাজ করে যাব, বা সব আইডিয়ার মধ্যে কাজ করে যাওয়ার মতো পটেনশিয়াল থাকলেও পরে কিন্তু মানুষজন সেটাকে গ্রহণ করে নিতে পারছে না, এটাও একটা ব্যাপার আছে। কিভাবে মার্কেটিং হইতেছে, কিভাবে ওটাকে অ্যাপ্রোচ করতেছে, কিভাবে ক্ষমতাবানরা বা সবাই কিছু মিলে, বা ওই সময়ের ওই মানুষদের মধ্যে ওই জিনিসটার একটা তাড়না থাকতে হয়। যেমন ইরানের মেয়েরা বা ইরানের মানুষ, শুধু মেয়েরা না, ইরানের ছেলেরা, ইরানের মানুষরা, ইরানের সবাই স্বতঃস্ফূর্তভাবে ওরা এই আন্দোলনে নেমে গেছে। কারণ অনেক বছর হয়ে গেল, তো অনেক বছর থেকে আপনার উপর জোর করে কোনো কিছু চাপাইতে থাকলে ওইটা আসলে আপনি নিজ থেকে একদিন আউটবাস্ট করবেন। এটা আমাদের দেশে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের ওই যে গ্রামের একটা পিচ্চি বাচ্চাকে কেউ যে মোটিভেট করতে হয় না যে বাংলাদেশে এখন যুদ্ধ লাগছে, ওই পিচ্চি বাচ্চাটা ওই সিচুয়েশনটা বুঝে, একটা ছোট্ট বাচ্চা, বুঝতেছেন? আমাদের মতো ধামড়া যারা পৃথিবীতে ছেঁচড়ার মতো বেঁচে আসি, ওই যে 2-4 পয়সা কামানোর জন্য ধান্দা পানি হ্যান করি, তাদের পক্ষে এটা বোঝা সম্ভব যে একটা পিচ্চি বাচ্চা সেই আমলের যুদ্ধ করবে, সে যে বলতেছে যে হ্যাঁ বোমাটা আমাকে দেন, আমি এই বোমাটা আমার গায়ে বেঁধে আমি ওই ট্যাঙ্কারের নিচে আমি চলে যাবো, ওই ট্যাঙ্কারটা তাহলে উড়ে যাবে এবং আমরা বাঁচাই দিতে পারবো আপনাকে, বা অন্যদেরকে বাঁচাই দেওয়ার জন্য নিজের জীবন দিয়ে দিতেছে। এরকম পারবেন কখনো? কোনোদিনও সম্ভব নয়। এগুলো পৃথিবীতে খুব কম মানুষরাই পারে। বেশিরভাগই হচ্ছে আমরা ইতরস্য শুয়োরের মতো খালি আর্তনাদি করতেছি, ওই যে জন্মদান করতেছে, এবং সেটা খুব একটা বিশাল কাজ করে ফেলছে। 800 কোটি মানুষ পৃথিবীতে, কি যে রসগোল্লাগিরি করতেছো, আর মানুষের প্রতি মানুষ যে কি করতেছো সেটা নিয়ে তো কোনো কিছুই বলার নাই। প্রত্যেকটা খালি কখন কাউকে কার ঘাড়ের উপরে পাড়া দিয়ে, বিশেষ করে নারীদেরকে ওদের ঘাড়ের উপরে পাড়া দিয়ে ওদেরকে কি শিখাবা, কি বুঝাবা, এটার পিছেই সবাই আর কি উত্তেজিত। এনিওয়ে, যাই হোক, আমার এগুলো নিয়ে আমি অনেক বিরক্ত। বুঝছেন, পৃথিবীতে বাইচে থাকতে অ্যাকচুয়ালি আমি তো জানি আমি কিভাবে সার্ভাইভ করতেছি এই দুনিয়াতে। সো লাইক খুবই ইরিটেটিং, খুবই বিরক্তিকর। মাঝে মাঝে মানে মেরে ফেলার সাহস থাকলে নিজেকে না মেরেই ফেলতাম, এবং আপনারা মনে হয় খুশিই হইতেন। কারণ মানুষ হিসেবে সবাই ওই সুর হচ্ছে ভালো কিছু কেউ হইতে পারছে আমার মনে হয় না আলটিমেটলি। সো আমি ওটা ঊর্ধ্বে না, আমার তো, এবং ঊর্ধ্ব হবো কেমন, আমি তো এটার ভিতরেই পার্ট অফ দিস। সো ঊর্ধ্ব হওয়া সম্ভব না আর কি। আচ্ছা, পৃথিবীকে উনি যেটাকে বর্ণনা করতেছিলেন যে তোমাদের পৃথিবীটা, যে পৃথিবীটাকে, আমি পৃথিবীর মানুষ ছিলাম না, তোমাদের পৃথিবীটাকে আমি চিন্তাছি না, কারণ তোমাদের পৃথিবীতে তোমাদের এই সব কাহিনী টাহিনী এগুলোর সাথে আসলে ঠিক আমি নিজেকে রিলেট করতে পারতেছি না। আবার আমি অন্য কোনো নক্ষত্রেরও জীব না, এমন না যে আমি অন্য কোনো জায়গা থেকে আসতেছি যে বুঝতেছি না। আমার কাছে মনে হচ্ছে কি এখানে মানে এই যে কেউ একটু ডিফারেন্ট হলে আমার কাছে, হ্যাঁ এখন এটা পড়ে মনে হচ্ছে কি এটাতে উনি বলতে দিচ্ছে দেখো আমি তো অন্য কোনো নক্ষত্রের জীব না, আমি পারতেছিও না। শেষ পর্যন্ত তোমাদের কারণে আমাকে একটা অতল গভীর ঘুমে যে আমাকে মানে ওই মৃত্যুর ওই জায়গায় চলে যেতে হয়েছে, কারণ তোমরা এমন একটা অবস্থা, মানে পৃথিবীর অন্য মানুষরা, কবি আমার কাছে কবি মনে হচ্ছে যে অন্য মানুষরা আর কি, যে এরকম আরো অনেক মানুষজন যারা আছেন, যারা আসলে যে মানে অ্যাভারেজ না, অ্যাভারেজ মানুষজন যে হ্যাঁ কেন ও তো পারে, তমুক তো পারে, অমুক তো পারে, উদাহরণের মধ্যে যারা পড়ে না, তাদের যে এই পৃথিবীটা আসলে তাদের জন্য যে কি, ওইটাই আসলে আমার কাছে মনে হয়েছে যে এই কবিতাটা দিয়ে জীবনানন্দ দাশ বোঝানোর চেষ্টা করছেন। কারণ উনি আবার লাস্টে ওই মৃত্যুতেই উনি আবার ফেরত গেছেন, এবং উনি এইটা নিয়ে গেছে যে কোনোদিন জাগবো না জেনে, কোনোদিন জাগবো না আমি, কোনোদিন জাগবো না আর। কারণ এই রিপিটেশন দুনিয়া, এটা উনি বুঝে গেছে আর কি। এই তো ও আইটা আমার কাছে খুব ভালো লাগছে যে এই অন্ধকারকে ওনাকে যে ঘুম থেকে জাগেছে কেন, উনি আজকেই কেন ঘুম থেকে উঠলেন। এই যে আজকের যে চাঁদ, আজকের যে আবহাওয়া, আজকের যে ওয়েদার, আজকের যে যে অন্ধকার আর আলোহীনতার, দুইটাই কিন্তু অন্ধকার।
আর একটা হচ্ছে আলো বলতে যে সূর্যের এই যে কড়া, আমাকে তো আলোকিত লাগতেছে এরকম আলো না। আই ডোন্ট নো, খুব দুঃখের আর কি কবিতাটা পড়ে ইমরি, মানে তুই আমি এমনিতে একটা হতাশগ্রস্ত মানুষ, আমি বহুত কষ্ট করতে হতেছে মানে নিজের এই কি বলে ফায়ার ধরে রাখার, এই জীবনে বেঁচে থাকার। সো তার মধ্যে তুই এরকম একটা কবিতা দিলে আমাকে, আমার এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস লাগতেছে। এনিওয়ে, অনেক বিশাল বড় হয়ে গেল ভিডিওটা। সো আমি জানি না, আমি অনেক পক পক করলাম। আপনারা যদি শেয়ার করেন আমি খুবই খুশি হব। আপনাদের কি মনে হচ্ছে? সো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। টাটা, বাই বাই। আর অনুভূতি ভেঙে চুরে ছারখার হয়ে যাক সবার। টাটা।